পশ্চিমবঙ্গে নির্বাচনী সফর চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নির্বাচনী জনসভায় প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সরকারের একজন সদস্য, যিনি ওখানকার প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কলকাতা আক্রমণ করার কথা বলছেন। আমাদের দেশের মুখ্যমন্ত্রী কেন চুপ? অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে বলেছিলেন, দিল্লিতে যেদিন ইন্ডিয়া জোটের সরকার হবে আমরা ঘরে ঢুকে মেরে আসব। এখন এটা নিয়ে আমি একবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি, আবার নতুন করে এই প্রসঙ্গ তুললাম, কারণ এই বিষয়ে কিছু খোঁজখবর নেওয়ার পর আমার মনে হয়েছে যে এটা একটা অন্য তাৎপর্য আছে। এই পুরো বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক চশমা চোখে লাগিয়ে দেখলে হবে না। দেখুন, হঠাৎ করে খোয়াজা আসিফ, যাকে গাঁজা আসিফও বলেন অনেকে, তিনি কলকাতা আক্রমণের কথা বললেন। এই মানুষটি অনেক কিছুই ভুলভাল করেন, সোশ্যাল মিডিয়া অনেক ভুলভাল স্টেটমেন্ট দেন। এর আগেও তিনি হাসির পাত্র হয়েছেন, ভারতের প্লেন ভেঙেছি, হিট করে নামিয়েছি, এবং সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া আছে বলে আন্তর্জাতিক দুনিয়ার সামনে হাসির পাত্র হয়েছেন। তারপরে এই কলকাতা আক্রমণের খবর, সম্প্রতি তিনি ইসরায়েলকে ক্যান্সারাস কান্ট্রি বলার পরে ঢোক গিলে সেই পোস্ট ডিলিট করেছেন এক্স হ্যান্ডেল থেকে। ফলে তিনি এরকম করে থাকেন, কিন্তু এই বেফাস কথার মধ্যেও কোথাও একটা কি কোনো খারাপ ইঙ্গিত কাজ করছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের জন্য? কিছুটা আশঙ্কা আমি তখন ব্যক্ত করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এই ব্যাপারে আরও কিছু খোঁজখবর নেওয়ার পর আমার মনে হয়েছে যে এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে এর মধ্যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যিনি বিদেশ মন্ত্রী খলিলুর রহমান, তিনি দিল্লিতে এসেছিলেন এবং তার সঙ্গে কথা বলেছেন জয়শঙ্কর, তিনি আমাদের বিদেশমন্ত্রী, এবং অজিত দোভাল, যিনি ভারতের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এখন খলিলুর রহমানের দিল্লি আসা এই সময়, এবং তার সঙ্গে বিদেশমন্ত্রী হিসেবে জয়শঙ্কর তো কথা বলতেই পারেন, কিন্তু অজিত দোভালের কথা বলা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসে। এই যে মাঝখানে একটা বড় সময় বাংলাদেশ একটা অশান্তির ভেতর ছিল, এবং সেখানে তখন একটা অদ্ভুত সরকার কাজ করেছে, কোনো গণতান্ত্রিক সরকার না, চুজ করা হয়েছে একজনকে, মোহাম্মদ ইউনুস, তিনি এসে সরকারের নেতৃত্ব দিয়েছেন। সেখানে সরকারটা যারা চালিয়েছেন তাদের উপদেষ্টা বলা হতো। ইউনুস ছিলেন প্রধান উপদেষ্টা, তার আরও নানা রকম উপদেষ্টা, কেউ বিদেশ উপদেষ্টা, কেউ স্বাস্থ্য উপদেষ্টা, এবং তারা প্রায় 2 বছরের সময়ে বাংলাদেশের প্রভূত ক্ষতি সাধন করেছেন। যেমন ধরুন, সবথেকে বড় উদাহরণ তো স্বাস্থ্য খাতে। বাংলাদেশে এই মুহূর্তে হামে 600-র বেশি শিশুর মৃত্যু হয়েছে, এবং বেশ কয়েক হাজার, এবং সংখ্যাটা সম্ভবত 30,000-এর বেশি, যে সমস্ত শিশুরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কারণ এই 2 বছরে সেখানে হামের কোনো টিকাকরণ কর্মসূচি ছিল না, তারা করেননি, তারা বন্ধ রেখেছিলেন, তারা মনে করেছিলেন অপ্রয়োজনীয়, যার খেসারত এখন বাংলাদেশের জনগণ দিচ্ছে। এটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম, এরকম অজস্র উদাহরণ আছে। কিন্তু এই সময়ের মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা বেড়েছে। সেখানে যারা এই আন্দোলনটা করেছিলেন, জুলাই আন্দোলন, তারা তো পাকিস্তানই আমাদের সব থেকে বড় বন্ধু এবং ভারত আমাদের সব থেকে বড় শত্রু, এই রকম ন্যারেটিভ নিয়েই তারা আন্দোলন করেছিলেন। ভারত নিয়ে কম খারাপ কথা তারা বলেননি। কিন্তু এই সুযোগে পাকিস্তান সম্ভবত যেটা করেছে, এবং শুধু তাই নয়, পাকিস্তানের ভারত বিরোধী যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে, লস্কর বলুন, জৈশ বলুন, এরা সমস্ত বাংলাদেশে ঘাঁটি তৈরি করেছে, এবং এটার একটাই উদ্দেশ্য যে এবার পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণের মুখে ফেলা। এতদিন এই রকম অভিযোগ আমরা প্রচুর শুনেছি যে পশ্চিম বাংলা দিয়ে জঙ্গিরা ঢোকে, এই নেপাল থেকে অথবা বাংলাদেশ থেকে, কিন্তু তারা পশ্চিম বাংলাকে বিরক্ত করে না। বোম ফাটাতে চলে যায় দিল্লি, বোম ফাটাতে চলে যায় গুজরাট, মুম্বাই, পশ্চিম বাংলায় কিছু করে না। এবং কেন করে না? কারণ এটা তাদের সেফ প্যাসেজ। এরকম অনেক হয়েছে, সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে, তাদের কাছে বাংলায়, পশ্চিম বাংলায় তৈরি করা আধার কার্ড ইত্যাদি পাওয়া গেছে। এই বিতর্ক পুরনো, এবং এটা ফেলে দেওয়ার মতো নয়। এটা কিন্তু গোয়েন্দা বিভাগের রিপোর্ট যে পশ্চিম বাংলা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে জঙ্গিরা। এর আগে বড় বড় জঙ্গি হামলার ঘটনায় জঙ্গিরা বাংলা দিয়ে ঢুকেছে, অথবা বিস্ফোরক বাংলা দিয়ে ঢুকেছে, এরকম অনেক উদাহরণ আমরা জানি। আর এর আগে খাগড়াগড়ের মতো ঘটনা নিয়েও তো কম বিতর্ক হয়নি, এখানে জঙ্গি মডিউল কিভাবে কাজ করে। কিন্তু এই মুহূর্তে পার্সপেক্টিভটা সম্পূর্ণ অন্য। একটা সময় পর্যন্ত বাংলা তাদের সেফ প্যাসেজ ছিল, সেই জন্য জঙ্গিরা এটাকে আক্রমণ করতো না, এখানে কোনো গোলমাল পাকাতো না। এইটা ছিল মূলত অভিযোগ, এবং অনেক সময় গোয়েন্দা রিপোর্ট, অনেক প্রাক্তন গোয়েন্দারা ওই ভাষায় কথা বলেছেন। কিন্তু এখন কি হচ্ছে, অনেকেই আশঙ্কা করছেন যে তারা
জঙ্গি আক্রমণের জন্য বাংলাকে বেছে নিতে পারে। আমি দু একজন যারা এই প্রতিরক্ষা বিষয়ে এবং নিরাপত্তা বিষয় নিয়ে কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করেছিলাম বিষয়টা নিয়ে। তারা বলছেন যে দেখুন, ব্যাপারটা একেবারে ভুল বা ভিত্তিহীন বলে যে উড়িয়ে দেবো এটা পারা যাচ্ছে না। মূলত জঙ্গিরা আক্রমণ করতো জম্মু কাশ্মীর দিয়ে, মানে উত্তর সীমান্ত দিয়ে, কিন্তু অপারেশন সিন্দুরের পর পাকিস্তান মোটামুটি বুঝে গেছে যে ওখান থেকে যদি লস্কর বা জৈশ ভেতরে ঢুকে আবার কিছু করার চেষ্টা করে তাহলে ভারত আবার ব্রহ্মাস্ত্র মারবে এবং সেটা ঠেকানোর ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তানের নেই। আর এই মুহূর্তে আন্তর্জাতিক যা দুনিয়ার অবস্থা, তাতে গিয়ে তাদের পাশে এসে আমেরিকা দাঁড়াবে কি অন্য কেউ দাঁড়াবে, চীন দাঁড়াবে, হয়তো নাও দাঁড়াতে পারে। অন্তত অপারেশন সিন্দুরের সময় তো সেটা দেখা গেছে যে কেউই এসে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। তো এই অবস্থায় পাকিস্তান এখন জৈশ বা লস্করকে এইরকম পারমিশন দিতে ভয় পাচ্ছে যে তোমরা আবার ঢোকো, গিয়ে আবার জম্মু কাশ্মীরে ঝামেলা করো, আবার সেখানে কোনো জঙ্গি হানা করো। বরং তারা এখন প্ল্যান করছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে পূর্ব দিক থেকে ঢোকাবো। এবার যদি ওখানে গিয়ে বোম ফোম ফাটিয়ে মানুষ মেরে জঙ্গি হানা করে ভারতকে বিরক্ত করে তাহলে ভারত সরকার কি করবে? তার জন্য এসে তো পাকিস্তানে মারতে পারবে না, তারা পাল্টা গিয়ে বাংলাদেশে মারবে। ঠিক আছে, বাংলাদেশে মারবে, তাতে বাংলাদেশের মানুষ আরো ভারত বিরোধী হবে, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, আর আমাদের মাটিতে এসে বোম পড়ার সম্ভাবনা নেই। এইরকম একটা পরিকল্পনা থেকে পাকিস্তান এই বিষয়টাকে ভেবে থাকতে পারে। কোথাও কোনো পরিকল্পনা হয়েছে, সেই মিটিংয়ে গাঁজা আসিফ ছিলেন আর তারপর তিনি আবেগের বসে সেটাই বলে দিয়েছেন। এটা হওয়া অসম্ভব কিছু না। আপনাদের হয়তো মনে আছে যে রিসেন্টলি বেশ কয়েকজন বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি হিসেবেই গ্রেপ্তার হয়েছে, যাদের কাছে এখানকার কলকাতার বা পশ্চিমবঙ্গে তৈরি করা আধার কার্ড ফার্ড পাওয়া গেছে। তাদেরকে ধরা হয়েছে এই জঙ্গি কার্যকলাপে সংশ্লিষ্ট থাকার জন্যই। একজন পার্টিকুলার জঙ্গি, যাকে জঙ্গি বলছে আমাদের গোয়েন্দা দপ্তর, তার হদিশ পাওয়া যায় যে এর আগে 3 বার দিল্লিতে এবং আহমেদাবাদে আরও 2-1 জায়গায়, মানে মোট কথা সব মিলিয়ে 3 বার অস্ত্র বিস্ফোরক সহ গ্রেপ্তার হয়েছে। 3 বারই 2-1 বছর জেলে থাকার পর জামিন পেয়েছে এবং আবার তাকে এই একই ধরনের কাজে গ্রেপ্তার করা হয়েছে। শেষবার 17 সালে সে জামিন পায় এবং তারপর সে এখান থেকে নেপালের রাস্তায় সম্ভবত পাকিস্তান ফেরত যায়। এবং পরবর্তীতে যখন জম্মু কাশ্মীরে এই যে হামলাটা হলো তার আগে একটা ফ্রন্টিয়ার অর্গানাইজেশন জঙ্গিরা ওখানে তৈরি করেছিল। সেই ফ্রন্টিয়ার অর্গানাইজেশনই কিন্তু পুলওয়ামার ঝামেলাটা করেছিল। পুলওয়ামায় এসে গুলিগোলা চালিয়ে সাধারণ নিরীহ মানুষ, পর্যটকদের মেরেছিল। এই ফ্রন্টিয়ার অর্গানাইজেশনে একটা গুরুত্বপূর্ণ পদ ওই জঙ্গিকে দেওয়া হয় এবং পরবর্তীতে এই পুরো বিষয়টাকে বাংলাদেশ থেকে অপারেট করার জন্য তাকে বাংলাদেশ পাঠানো হয়েছিল, যখন ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেশটা চালাচ্ছিলেন। এবং ওই জঙ্গি ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় বাংলাদেশের ভেতরে বেশ কিছু মডিউল, বেশ কিছু শিবির নাকি তৈরি করেছে। সেখানে এখন যথেষ্ট সক্রিয় জঙ্গি মুভমেন্ট ভারতের র্যাডারে নাকি দেখা গেছে। 2-1 নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে ভারত উত্তর তো আছেই, উত্তরের দিকে তো ভারতের প্রিপারেশন বহুকালই ছিল। এবার পূর্ব প্রান্তে অর্থাৎ এই ইস্ট ফ্রন্টে ভারত সরকার যথেষ্ট নজর দিয়েছে। রাফাল মোতায়েন করা হয়েছে হাসিমারাতে এবং বেশ কিছু অন্তত 300 থেকে 500 কিলোমিটার রেঞ্জের মিসাইল তা মোতায়েন করা হয়েছে পূর্ব প্রান্তে। এরকম কিছু আছে যেগুলো ওই ধনুষ বা এই ধরনের কিছু মিসাইল যা সিম্পল ট্রাকে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আপ টু 300 কিলোমিটার প্রিসাইজ অ্যাটাক করা যায়, একদম নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অ্যাটাক করা যায়। এই ধরনের মিসাইল কিন্তু ভারত পূর্ব রণাঙ্গনে, বা এখনও তো কোনো এই মুহূর্তে যুদ্ধ নেই তাই রণাঙ্গন হয়তো টেকনিক্যালি নয়, কিন্তু ভারতের পূর্ব দিকে ইস্টার্ন কমান্ডের আন্ডারে ইতিমধ্যেই নাকি মোতায়েন করা হয়েছে। একটা জিনিস খুব স্পষ্ট যে ভারত সরকারের কাছে নিশ্চয়ই এরকম কোনো ইনফরমেশন আছে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এবার পূর্ব দিক থেকে ভারতে এই জঙ্গি হামলার ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সেটা বাংলা হতে পারে, উড়িষ্যা হতে পারে, বিহার হতে পারে, এরকম পূর্ব প্রান্তের কোনো অঞ্চলে জঙ্গি হামলার সম্ভাবনা ভারতের অন্তত গোয়েন্দা দপ্তরের কাছে এরকম রিপোর্ট নিশ্চয়ই আছে।
এবং আছে বলেই খলিলুর রহমানকে দিল্লিতে ডাকা হয়েছিল। বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে খলিলুর রহমান ঢাকা থেকে ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে হাসিনাকে ফেরত চেয়েছেন, কথা বলেছেন ভারত সরকারের সঙ্গে। কিন্তু আসল খবর হচ্ছে ভারত সরকার তাকে ডেকে পাঠিয়ে সাবধান করেছে এবং এটুকু নাকি তাকে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র তো নিরাপত্তার বিষয় নয়, বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। সেটা আপনার খাদ্যদ্রব্য বলুন, খাদ্যশস্য বলুন, বা আলু পেঁয়াজের মতো বিষয় বলুন, সার। এই মুহূর্তে সবথেকে বড় যেটা বাংলাদেশের কাছে চ্যালেঞ্জ তা হলো জ্বালানি, যেটা তারা অন্যান্য জায়গা থেকে পাওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই। ভারত তাদেরকে ডিজেল পাঠিয়ে বাঁচিয়ে রেখেছে, যেটুকু তারা পাচ্ছে ভারত থেকে পাচ্ছে। এরকম অবস্থায় এবং তিস্তার জলবন্টন সেটাও একটা অসমাপ্ত বিষয়, আর এদিকে গঙ্গার যে জলবন্টন চুক্তি তাও প্রায় শেষ হয়ে আসছে, আবার নতুন করে এই চুক্তি করতে হবে। প্রতিটি বিষয়ে বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে ভারতের উপর নির্ভরশীল, তাতে ভারত সম্ভবত এই ফাইনাল মেসেজ ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে যে যদি দেখা যায় যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং যদি এই ভারতের পূর্ব প্রান্তে এই ধরনের কোনো উৎপাত শুরু হয় বা একটা দুটোও দেখা যায়, তাহলে ভারত কিন্তু যে ট্রিটমেন্ট পাকিস্তানের সঙ্গে করেছে সেই একই ট্রিটমেন্ট বাংলাদেশের সঙ্গে করবে। পাকিস্তানের ভারত নির্ভরতা তুলনামূলক অনেক কম, কিন্তু বাংলাদেশের ভারত নির্ভরতা তুলনামূলক অনেক অনেক বেশি। সেক্ষেত্রে ভারত সরকার সম্ভবত এই মেসেজ বাংলাদেশ সরকারকে ইতিমধ্যে দিয়ে পাঠিয়েছে যে নিঃসন্দেহে ভারতের একটা অংশে বাঙালিরা থাকেন আর বাংলাদেশেও বাঙালি থাকেন। এই যে পারস্পরিক সম্পর্ক, যেটা বহুদিন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ন্ত্রণ করেছে, ভারত চিরকাল চেয়েছে বাংলাদেশের সঙ্গে, অন্তত ভারতের এই পূর্ব প্রান্তের বাংলার মানুষ চেয়েছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে একটা সুসম্পর্ক থাক। সেই সুসম্পর্কের খাতিরে কিন্তু ভারত পুরো বিষয়টাকে বিচার করবে না। জঙ্গি হামলার মতো ঘটনা হলে যে ট্রিটমেন্ট পাকিস্তান পেয়েছে সেই একই ট্রিটমেন্ট বাংলাদেশও পাবে।